আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমি বদিরুজ্জামান আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল আয়ার স্টাডি কর্নার বাংলাতে। আজকে আমরা জানবো ইউনিল্যাটারালিজম কনসেপ্টটাকে নিয়ে। তো মূল আলোচনায় যাওয়ার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটিতে অবশ্যই ক্লিক করবেন যাতে পরবর্তীতে ভিডিওগুলো সহজে পেতে পারেন। তো এই যে কনসেপ্ট ইউনিল্যাটারালিজম, সমাজবিজ্ঞানের অনেকগুলো কনসেপ্টের মতন এই কনসেপ্টের সঠিক যে বাংলা পারিভাষিক শব্দ সেটা কিন্তু পাওয়া যায় না। অনেক ক্ষেত্রে একপাক্ষিকতা, অনেক ক্ষেত্রে জোরপূর্বক কোনো কিছু করা, এই ধরনের শব্দগুলোকে, ভাষাগুলোকে বা অর্থগুলোকে কিন্তু ইউনিল্যাটারালিজম এই কনসেপ্টটাকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়। কিন্তু যদি ইংলিশ যে টার্মসটা বললাম যে ইউনিল্যাটারালিজম, এর সংজ্ঞায়নটা যদি আমরা দেখি, সেক্ষেত্রে আমরা এই একপাক্ষিকতা, এই কনসেপ্ট বা এই অর্থের মধ্যে কিন্তু এই টার্মসটা সীমাবদ্ধ না। আমরা তা জানতে পারবো বা আমরা তা বলতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা এখানে ইউনিল্যাটারালিজম কনসেপ্টটাকে ব্যবহার করব এবং আমরা আজকে দেখার চেষ্টা করব এর যে বিভিন্ন সংজ্ঞাগুলো রয়েছে সেই সংজ্ঞাগুলো সম্পর্কে, এবং বিভিন্ন স্কলার্স যারা এই সংজ্ঞাগুলোকে কন্টিনিউয়াসলি যারা ক্রিটিসিজমের মধ্যে দিয়ে নিয়ে গিয়েছে সেগুলো আমরা জানব। তো প্রথমত যদি আমরা একটা সংজ্ঞায় যাই, যেটাকে সবচেয়ে সহজ সংজ্ঞা বলা হয় ইউনিল্যাটারালিজম কনসেপ্টটাকে বোঝানোর ক্ষেত্রে, সেটা হচ্ছে যে কোনো একটা একক স্টেট যদি কোনো একটা অ্যাকশন করে থাকে বা কোনো একটা কাজ করে, তখন সেটাকে বলা হয় ইউনিল্যাটারালিজম। এবং তার বিপরীতে যখন বলা হয় যখন 3 থেকে 4টি রাষ্ট্র কোনো একটা কাজ করতেছে, সেটা হচ্ছে মাল্টিল্যাটারালিজম। এইটা হচ্ছে ইউনিল্যাটারালিজম কনসেপ্টটাকে বোঝার জন্য সবচেয়ে সহজ সংজ্ঞা। কিন্তু এই সংজ্ঞার মধ্যে অনেকগুলো লুপ হোল বা ভ্যাকিউম রয়েছে, যেটা যারা স্কলার্স তারা বের করার চেষ্টা করেছেন। তারা বলেন যে এখানে শুধুমাত্র কি সংখ্যাকে আমরা প্রাধান্য দিব, এখানে কি আমরা অন্য কিছুকে প্রাধান্য দিব না? অর্থাৎ তারা এখানে সংখ্যার থেকে কাজটা কিভাবে করা হচ্ছে সেই জিনিসটাকে বেশি প্রাধান্য দিতে রাজি। অর্থাৎ এখানে তারা উদাহরণ হিসেবে দিয়েছে যে ধরেন অনেকগুলো রাষ্ট্র কোনো একটা কাজ করতেছে, কিন্তু তারা যেভাবে কাজটা করতেছে সেই কাজের ধরন অনুযায়ী কিন্তু আমরা তাকে ইউনিল্যাটারালিজম বা মাল্টিল্যাটারালিজম বলতে পারি। যেমন উদাহরণ হিসেবে আমরা যদি ভার্সাই ট্রিটির কথা বলি, যে ভার্সাই ট্রিটি যখন স্বাক্ষরিত, সেখানে অনেকগুলো পার্টি ছিল। প্রথম বিশ্বযুদ্ধের বিজেতা পার্টি ছিল, পরাজিত পার্টি ছিল। কিন্তু যদি বিজেতা পার্টিরা যে প্রক্রিয়ার মাধ্যমে ভার্সাই ট্রিটিটা স্বাক্ষর করেছে, সেই প্রক্রিয়া বা সেই মনোভাবটা যদি আমরা দেখি, সেখানে কিন্তু যারা পরাজিত দল ছিল, বিশেষ করে জার্মানির কথা বলতে পারি, যাকে বিভিন্ন অংশে তার কেটে কেটে নেওয়া হয়েছিল। এই অংশ ব্রিটেন নিয়েছিল, ওই অংশ ফ্রান্স নিয়েছিল, বা রাশিয়া নিয়েছিল। তো বিভিন্ন অঞ্চল কিন্তু এভাবে কিন্তু বিভক্ত করে দেওয়া হয় জার্মানির। এবং সেই বিভক্ত করার ক্ষেত্রে কিন্তু পরাজিত দল হিসেবে জার্মানির যে মনোভাব, সেটা কিন্তু সেভাবে নেওয়া হয় না। তো সেই ক্ষেত্রে অনেকগুলো রাষ্ট্র মিলেই কিন্তু এই ভার্সাই চুক্তিতে তারা অংশ নিয়েছিল এবং তাদের কাজটা তারা করেছিল। কিন্তু তাদের যে কাজের যে ধরন, সে অনুযায়ী কিন্তু তাকে আমরা মাল্টিল্যাটারালিজম বলতে পারি না, সেটাকে আমরা বলতে পারি কি ইউনিল্যাটারালিজম। আবার অনেকে বলে থাকেন যে এই যে কাজের ক্ষেত্রে যে কোঅর্ডিনেশনটা যখন সকল রাষ্ট্রগুলো ইকুয়ালি গ্রহণ করবে, তখনই কিন্তু তাকে আমরা মাল্টিল্যাটারালিজম বলতে পারি। কিন্তু এই কাজটাকেও কিন্তু যারা স্কলার্স তারা ক্রিটিসাইজ করেছেন। তারা মনে করেন যে আমরা যদি ন্যাটোর উদাহরণ দিই, তারা মনে করেন যে এই ন্যাটোর সদস্যভুক্ত রাষ্ট্রগুলো কিন্তু ইকুয়ালি কোঅর্ডিনেশন করতেছে, কিন্তু তবুও কিন্তু আমরা জানি এই ন্যাটো কিন্তু মূলত যুক্তরাষ্ট্রের পলিসি, যুক্তরাষ্ট্রের প্ল্যান, ইকুইপমেন্টস, উইপন্স, মিলিটারি যে সরঞ্জাম ইত্যাদি যে বিষয়গুলো, সকল কিছু কিন্তু যুক্তরাষ্ট্র সাহায্য নিয়ে চলতে হচ্ছে। যদিও এখানে যে রাষ্ট্রগুলো তাদের একটা ইকুয়াল কোঅর্ডিনেশন থাকে। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পারি, যদিও ইকুয়াল কোঅর্ডিনেশন থাকে, সেই ক্ষেত্রে কোনো একটা একক রাষ্ট্রের যদি সেখানে আনইকুয়াল ডিস্ট্রিবিউশনটা বেশি থাকে, তখন কিন্তু সেইখানে ব্যবহারের ক্ষেত্রে অনেক ধরনের পরিবর্তন আসতে পারে এবং সেই ব্যবহারটা কিন্তু মোটামুটি ইউনিল্যাটারাল পর্যায়ে চলে আসে। তো সেটাকে কিন্তু আমরা মাল্টিল্যাটারাল বলতে পারি না। তো এখানে মাল্টিল্যাটারালিজম বলতে কাজের ভিত্তিতে যেটা স্কলার্স যারা তারা ডিফাইন করছেন, তা হচ্ছে যে যখন স্টেটগুলো
যখন স্টেটসগুলো কোনো একটা কাজের ক্ষেত্রে যে পলিসি গ্রহণ করা হয় সেখানে কমন পলিসি হিসাবে প্রত্যেকটা স্টেটের নিজস্ব পলিসিটাকে গ্রহণ করা হয়, তখন সেটাকে তারা মাল্টিল্যাটারালিজম বলেছে। যদি আমরা ইউরোপীয় ইউনিয়নের কথা বলি, সেটা মাল্টিল্যাটারালিজম একটা উদাহরণ। কিন্তু যদি এরকম হয় যে এই ধরনের পলিসি গ্রহণের ক্ষেত্রে কোনো অ্যাডহক কমিটি গঠন বা অ্যাডহক কোঅর্ডিনেশন গ্রহণ করা হয়েছে, যদি আমরা এখানে ইরাক যুদ্ধের কথা বলি, সেখানেও কিন্তু অনেকগুলো রাষ্ট্র গঠন করা হয়েছিল। অস্ট্রেলিয়া ছিল, ব্রিটেন ছিল, যুক্তরাষ্ট্র ছিল, অনেকগুলো রাষ্ট্র ছিল, মরক্কো ছিল। অনেকগুলো রাষ্ট্র মিলে কিন্তু একটা অ্যাডহক কোঅর্ডিনেশন, কমন কোঅর্ডিনেশন গঠন করা হয়েছে। এখানে অস্ট্রেলিয়ার মতামত নেওয়া হয়েছে, ব্রিটেনের মতামত নেওয়া হয়েছে, মরক্কোর মতামত নেওয়া হয়েছে। কিন্তু দিন শেষে এটা কিন্তু ছিল যুক্তরাষ্ট্রের একটা যুদ্ধ, যে এখন পর্যন্ত কিন্তু সে কন্টিনিউসি বা লিগ্যাসিটা কিন্তু যুক্তরাষ্ট্রের উপরেই বর্তায়। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পারি যে কমন পলিসির ক্ষেত্রেও যদি সেই কমন পলিসিটা যদি লং টার্ম লাস্টিং না করে, যদি ইকুয়ালি প্রত্যেকটা রাষ্ট্রে স্যাটিসফাইড না হয়, এবং কমন পলিসির ক্ষেত্রে যদি ইকুয়ালি সেই পলিসিগুলো গ্রহণ করা না হয়, তখন সেখানে কিন্তু মাল্টিল্যাটারালিজম কনসেপ্টটা থাকে না, সেখানে ইউনিল্যাটারালিজম কনসেপ্টটা চলে আসে। আমরা যদি গালফ ওয়ারের কথা দেখি, গালফ ওয়ার কিন্তু একটা মাল্টিল্যাটারাল একটা বিষয় ছিল। এখানে যুক্তরাষ্ট্রের যেরকম কম সংখ্যক সৈন্য ছিল, অস্ট্রেলিয়ারও কম সংখ্যক সৈন্য ছিল, ফ্রান্স বা অন্য ওয়েস্টার্ন যারা ছিল তাদেরও একটা কম সংখ্যক একটা বাহিনী ছিল। অর্থাৎ প্রত্যেকের কিন্তু প্রায় একদম ইকুয়ালি একটা ডিস্ট্রিবিউশন ছিল গালফ ওয়ারের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে কিন্তু এই যুদ্ধটা বা এই কনসেপ্টটাকে কিন্তু আমরা মাল্টিল্যাটারাল একটা ভিউ থেকে বা বিহেভিয়ার থেকে দেখতে পারি। কিন্তু ইরাক যুদ্ধকে, আফগানিস্তান যুদ্ধকে বা সিরিয়া যুদ্ধকে কিন্তু আমরা এই দিক থেকে দেখতে পারি না। এখানে কিন্তু যারা ইউএসের যে ফরেন পলিসি, সেখানে একপাক্ষিকতাকে কিন্তু, অর্থাৎ একপাক্ষিকতাকে বা ইউনিল্যাটারাল ডিসিশনকে কিন্তু বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। দ্বিতীয় যে সংজ্ঞায়নটা ইউনিল্যাটারালিজম কনসেপ্টটাকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়, তা হচ্ছে এখানে যারা স্টেট থাকে, কোনো একটা একক স্টেট যখন কোনো কাজ করতেছে, তখন সে কাজটা করেন তার ইন্টারেস্টের জন্য, এবং সেই ইন্টারেস্টটা সে ন্যারো ইন্টারেস্টের মাধ্যমে করে। অর্থাৎ আমি যদি ন্যারো ইন্টারেস্টে বুঝাইতে চাই, সেখানে অন্য যে পার্টিসিপেন্ট থাকে, সে পার্টিসিপেন্টের যে একটা আলাদা ইন্টারেস্টের জায়গা আছে, সেই ইন্টারেস্টটা কিন্তু সেখানে দেওয়া হয় না। নিজের যে বিষয়টা, সেটাকে কিন্তু বেশি প্রাধান্য দেওয়া হয়। যদি আমরা ইন্ডিয়ার কথা বলে থাকি এবং ইন্ডিয়ার পার্শ্ববর্তী নেইবারিং স্টেটের কথা বলতে পারি, সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ার যে বিহেভিয়ার তার নেইবারিং স্টেটগুলোর প্রতি, সেখানে কিন্তু আমরা দেখতে পাই যে এটা ইউনিল্যাটারাল একটা বিহেভিয়ার। অর্থাৎ ইন্ডিয়া কিন্তু একটা রিলেটিভ গেইন মানে হচ্ছে সবসময় কিন্তু নিজের একটা গেইনের বিষয়, নিজের একটা ইন্টারেস্টের জায়গাটা কেমন সে বজায় রাখবে। সে একটা বড় পাওয়ারফুল স্টেট, ওকে, কিন্তু সে সেই পাওয়ারফুল স্টেট হিসেবে তার নেইবারদের সাথে ইকুয়ালি, মোটামুটি একটা ইকুয়ালি বেনিফিটসে সে যেতে চাচ্ছে না। বেনিফিটসের ক্ষেত্রে সে 19+10 এই পার্সেন্টেজে সে যেতে যাচ্ছে। তো এই ধরনের যখন পার্সেন্টেজে ইন্ডিয়া আগায় বা কোনো একটা স্টেট যখন আগায়, তখন তার যে অ্যাটিটিউডটা, সেই অ্যাটিটিউডটাকে কিন্তু ইউনিল্যাটারালিজমের আন্ডারে আমরা দেখতে পারি, বা তার ব্যবহারটা ইউনিল্যাটারালিজমের আন্ডারে আমরা ব্যাখ্যা করতে পারি। অর্থাৎ এখানে এখানে ইন্ডিয়ার যে বিহেভিয়ার, সেটা হচ্ছে ইউনিল্যাটারাল বিহেভিয়ার। হ্যাঁ, যে বাংলাদেশ বারবারই চাচ্ছে যে ইন্ডিয়ার ভুটান থেকে, নেপাল থেকে সে বিদ্যুৎ সরবরাহটা নিয়ে আসবে, এবং অনেক সুবিধা দেওয়ার পর প্রতিবেশী রাষ্ট্র ভারতকে অনেক ধরনের সুবিধা দেওয়ার পরে প্রতিবেশী রাষ্ট্রের থেকে সে এই সুবিধাটা পাচ্ছে না, যেহেতু তাদের ভূমিটা ব্যবহার করে যাবে। তো সেই ক্ষেত্রে যদি আমরা বলি যে নেইবারিং স্টেট হিসেবে যতটা সহযোগিতা অন্য রাষ্ট্রগুলো দিচ্ছে ইন্ডিয়াকে, সেই সহযোগিতা কিন্তু ইন্ডিয়া রাষ্ট্রগুলোকে দিচ্ছে না, এবং সে সবসময় রিলেটিভ যে গেইন, সেই গেইনের প্রতি নজর দিচ্ছে। তো এই জিনিসটাকে কিন্তু মূলত বোঝায় যে ইউনিল্যাটারাল ডিসিশনটা কী হইতে পারে, বা কোনো একটা রাষ্ট্রের ইউনিল্যাটারাল বিষয়টা কী হইতে পারে। এবং ইউনিল্যাটারালিজমের সবচেয়ে শেষের যে সংজ্ঞা, সেই সংজ্ঞাটায় বলা হয়েছে যে এখানে কোনো একটা স্টেট যখন ইন্টারন্যাশনাল সিস্টেমে এক্সিস্টেন্স রয়েছে, এমন কোনো নর্মস বা এমন কোনো এগ্রিমেন্ট, এমন কোনো চুক্তি যেগুলোর সাথে সে জড়িত ছিল, সেইগুলো থেকে সে বেরিয়ে আসে নিজের ডিসিশনে। অন্য কোনো, অর্থাৎ সে এই সিস্টেমটাকে বজায় রাখতে না চেয়ে সে ওইখান থেকে যখন সরে আসে, এবং সে সরে আসা হচ্ছে একপাক্ষিকভাবে ইউনিল্যাটারাল ডিসিশনে। অর্থাৎ এইটাকেও কিন্তু আমরা ইউনিল্যাটারালিজমের ডিসিশন থেকে দেখতে পারি। যদি আমরা যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে বলি, যে
যখন জর্জ ডব্লিউ বুশ ছিলেন তখন কিন্তু সে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের যে যে কনসেপ্টটা ছিল যুদ্ধাপরাধীদের বিচার করা, সেখান থেকে কিন্তু ইউএসএকে সরিয়ে নিয়ে এসেছিলো। অন্য অনেকগুলো রাষ্ট্র কিন্তু এটাকে র্যাটিফাই করেছে, কিন্তু যুক্তরাষ্ট্র, যার বিরুদ্ধে অনেকগুলো যুদ্ধ অপরাধের অ্যাকিউজেশন রয়েছে, সে কিন্তু এখান থেকে সরে এসেছে। পাশাপাশি ইন্ডিয়ান এখান থেকে সরে এসেছে, চায়না এখান থেকে সরে এসেছে। তো এই ধরনের যে সরে আসে ইন্টারন্যাশনাল নর্মস থেকে, এটাকে কিন্তু মূলত আমরা ইউনিল্যাটারাল ডিসিশন হিসেবে দেখতে পাই, ইউনিল্যাটারালিজমের আন্ডারে দেখতে পারি। বা আমরা যদি ডোনাল্ড ট্রাম্পের যে ইরানের যে নিউক্লিয়ার ডিল, সেখান থেকে যে সরে আসা, অর্থাৎ এককভাবে সরে আসা, সেই সরে আসাটাকে কিন্তু আমরা ইউনিল্যাটারাল ডিসিশনের আন্ডারে দেখতে পারি। অর্থাৎ এখানে ওভারঅল যে কনসেপ্টটা নিয়ে আমরা আলোচনা করলাম তা হচ্ছে কি, অনেকগুলো ক্রিটিসিজম আছে। মাল্টিল্যাটারালিজম তাকে যখন ইউনিল্যাটারালিজমের সাথে গুলিয়ে ফেলা হয়, তখন কিন্তু অনেক ধরনের ক্রিটিসিজম রয়েছে। তো আমরা কিন্তু মেইনলি দেখি যে ইউনিল্যাটারাল একটা সিস্টেম কিন্তু লং টাইমস ইন্টারন্যাশনাল স্ট্রাকচারে কিন্তু এক্সিস্টেন্স করে। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু অনেকগুলো স্টেট আছে বলেই আমরা সেটাকে মাল্টিল্যাটারালিজম বলবো, তা কিন্তু না। যেটা আমরা প্রথমেই বললাম, এখানে কমন শেয়ারিং পলিসি যতক্ষণ পর্যন্ত না থাকবে স্টেটগুলোর মধ্যে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা সেই বিষয়টাকে মাল্টিল্যাটারালিজম বলতে পারি না। আমরা ইউরোপীয় ইউনিয়নকে কিন্তু সবচেয়ে বড় মাল্টিল্যাটারাল একটা এক্সাম্পল হিসেবে উদাহরণ এখানে টেনে নিয়ে আসি, কিন্তু বাদবাকি যদি অন্য কোনো ক্ষেত্রে দেখি, আমরা যদি বললাম ন্যাটোর ক্ষেত্রে বলি, ন্যাটো কিন্তু একটা ইউনিল্যাটারাল একটা ফোর্স হিসেবে কিন্তু কাজ করে। স্নায়ু যুদ্ধের সময় এটা কিন্তু মূলত যুক্তরাষ্ট্রেরই একটা এক্সটার্নাল উইং ছিল, মিলিটারি এক্সটার্নাল উইং। এখন পর্যন্ত কিন্তু যুক্তরাষ্ট্রের উপরে কিন্তু এই ন্যাটোর যে কার্যক্ষমতা, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে নির্ভর করে। আমরা যদি বলি গ্লোবাল ইকোনমির ক্ষেত্রে যদি বলি, গ্লোবাল ইকোনমির ক্ষেত্রে কিন্তু অনেকগুলো রাষ্ট্র যে গ্লোবাল ইকোনমির ক্ষেত্রে যে প্রিন্সিপালগুলো রয়েছে, যেমন ডিসক্রিমিনেশনের যে প্রিন্সিপাল রয়েছে, এখানে যে গ্যাটের মাধ্যমে, অর্থাৎ ব্রেটেন উডস কনফারেন্সের মাধ্যমে যেহেতু একটা ইন্টারন্যাশনাল ট্রেডিং সিস্টেম তৈরি করা হয়, সেখানে সকলের ইকুয়াল পার্টিসিপেশনের কথা বলা হয়, মোস্ট ফেভার্ড নেশনের কথা বলা হয়, যেখানে প্রত্যেকটা রাষ্ট্র সমসুবিধা পাবে। সেক্ষেত্রে যদি কোনো রাষ্ট্র এই ধরনের প্রিন্সিপালগুলোকে না মানে নন ডিসক্রিমিনেশন আকারে যায়, অর্থাৎ সে এই রাষ্ট্রটাকে মোস্ট ফেভার্ড নেশন এই সুবিধাটা দিবে, ওই রাষ্ট্রটাকে দিবে না, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি এটা ইউনিল্যাটারাল একটা ডিসিশন। আবার যদি বলে থাকি যে ইন্টারন্যাশনাল সিস্টেমে যে সকল রেগুলেশনগুলো রয়েছে বা ট্রেডের ক্ষেত্রে যে সকল পলিসিগুলো রয়েছে, সেগুলোকে যদি পার্শিয়ালি কোনো রাষ্ট্র গ্রহণ করে, অর্থাৎ সেগুলোর প্রতি মানে যে ফুল কমপ্লাই যদি সেটাকে গ্রহণ করা না হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা ইউনিল্যাটারাল বিহেভিয়ারটা সেখানে দেখতে পারি। যেমন আমরা চায়নার উদাহরণ দেখতে পারি, যে চায়না কিন্তু ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের অনেকগুলো রুলস সে কিন্তু মেনে চলতেছে না, যদিও সে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের একটা সদস্য। আমরা যখন ইউরোপীয় ইউনিয়নের সাথে চায়নার বিষয়টাকে নিয়ে আলোচনা করেছি, তখন আমরা দেখিয়েছি যে ইউরোপীয় ইউনিয়নের অন্যতম একটা আলোচনার জায়গা হচ্ছে যে চায়না যেন ফুললি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের যে মূল কথাগুলো সেটাকে যেন কমপ্লাই করে। এখানে কিন্তু চায়না অনেক কিছু বিষয় কিন্তু কমপ্লাই করতেছে না এবং সেইখান থেকে সরে আসতেছে। এই ধরনের বিহেভিয়ারকে কিন্তু আমরা ইউনিল্যাটারাল বিহেভিয়ার হিসেবে কাউন্ট করতে পারি। আবার যদি সিকিউরিটির পার্সপেক্টিভ থেকে দেখি, সিকিউরিটির পার্সপেক্টিভ থেকে কোনো মিলিটারি অ্যাকশন যখন নেওয়া হবে, সেই মিলিটারি অ্যাকশনটা আমরা যেহেতু ইরাক যুদ্ধের কথাই বলেছি, ইরাক যুদ্ধের মানে এখানে মিলিটারি অ্যাকশন যদি অনেকগুলো রাষ্ট্র নেয়, তার মানে কি সেটা মাল্টিল্যাটারাল অ্যাকশন হবে কি হবে না, বা কোনো একটা আলাদা পার্সপেক্টিভের উপরে সেই ধরনের অ্যাকশনগুলো নেওয়া হচ্ছে, এগুলোকে কিন্তু আলোচনা করা হয় যখন ইউনিল্যাটারাল কনসেপ্টটাকে ডিফাইন করতে হয়। অর্থাৎ যখন আমরা ইরাক যুদ্ধের কথা বলি, সেখানে অনেকগুলো দল ছিল, অর্থাৎ সেখানে ব্রিটেন ছিল, অস্ট্রেলিয়া ছিল, ইউএসএ ছিল, আর অনেকগুলো রাষ্ট্র ছিল। আবার আমরা যদি গালফ ওয়ারের কথা বলি, সেখানে এই ধরনের রাষ্ট্রগুলোই ছিল, কিন্তু দুইটা যুদ্ধের ক্ষেত্রে দেখি কি গালফ ওয়ার একটা মাল্টিল্যাটারাল পার্সপেক্টিভ থেকে কুয়েতকে রক্ষা করার ক্ষেত্রে কিন্তু যুক্তরাষ্ট্র জাতিসংঘের অধীনে কিন্তু সেই ম্যান্ডেট অনুযায়ী বা সেই সংঘাতটা হয়েছিল বা সেই ধরনের যুদ্ধটা হয়েছিল। আর ইরাক যুদ্ধটা কিন্তু মূলত উইদাউট এনি কনসেন্ট ফ্রম আদার্স এই ধরনের একটা যুদ্ধ হয়। তো সেক্ষেত্রে আমরা ইরাক যুদ্ধটাকে বলতে পারি ইউনিল্যাটারাল একটা ডিসিশনের যুদ্ধ এবং গালফ যুদ্ধটাকে বলতে পারি একটা মাল্টিল্যাটারাল ডিসিশন অনুযায়ী যুদ্ধ।
আবার যেটাকে বলা হয় যে অনেকে বলেন যে মাল্টিল্যাটারাল হইতে গেলে অবশ্যই যে কোনো ধরনের মিলিটারি অ্যাকশনের ক্ষেত্রে জাতিসংঘের একটা সনদ লাগবে বা জাতিসংঘের একটা সার্টিফিকেট তার দরকার হবে। অর্থাৎ আমরা যে যুক্তরাষ্ট্র যে ইরাক যুদ্ধের সময় যে যুক্তরাষ্ট্র জাতিসংঘের কোনো ধরনের ম্যান্ডেট ছাড়া, কোনো ধরনের অনুমতি ছাড়া যে ইরাকে হামলাটা সে চালিয়েছে, তো সেই ক্ষেত্রে সে যে ইরাকে হামলা চালিয়েছে জাতিসংঘের মূল নীতিটাকে গ্রহণ না করে, তো সেক্ষেত্রে তারা হামলাটাকে ইউনিল্যাটারাল বলা হবে। কিন্তু গালফ ওয়ারের ক্ষেত্রে যেহেতু এই হামলাটা বা আমরা কোরিয়ান যুদ্ধের ক্ষেত্রে যেহেতু এই হামলাটা লিগালাইজেশন প্রসেসটা কিন্তু জাতিসংঘের মাধ্যমে যেহেতু এসেছে, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই প্রসেসটাকে কিন্তু আমরা বলতে পারি মাল্টিল্যাটারাল একটা প্রসেস। এবং এই মাল্টিল্যাটারাল প্রসেসটা কিন্তু অনেক ক্ষেত্রে আবার যারা পাওয়ারফুল স্টেট তারা কিন্তু ব্যবহার করার চেষ্টা করে। তো আমার আজকের আলোচনায় একটু হয়তো কনফিউজড হয়ে গেছেন আপনারা যে মাল্টিল্যাটারালিজম ইউনিল্যাটারালিজম বিষয়টা কেটে নিয়ে এনেছি, অর্থাৎ আজকে আলোচনায় ছিল ইউনিল্যাটারালিজম, কিন্তু বিষয়টা কিন্তু একটু জটিল। অর্থাৎ আমাদের আমরা কিন্তু যখন কোনো রাষ্ট্র যখন কোনো কাজ করতে যাচ্ছে তখন কিন্তু সে মাল্টিল্যাটারালিজমের ব্যানারটা টাঙিয়ে কিন্তু সেই কাজটা করতে চাচ্ছে, কিন্তু সেই মাল্টিল্যাটারালিজমের ব্যানারটা কি শুধু সঠিক মাল্টিল্যাটারালিজম কনসেপ্টটা অনুযায়ী যাচ্ছে কি না সেটা দেখার বিষয়। তো আমরা আজকে কিন্তু কয়েকটা উদাহরণের মাধ্যমে যে দেখালাম যে মাল্টিল্যাটারালিজম অনেকগুলো রাষ্ট্র থাকলেই সেটা মাল্টিল্যাটারাল একটা ওয়ার্ল্ড হবে না, বা মাল্টিল্যাটারাল একটা কাজ হবে না যদি তার মোটিভটা ইকুয়ালি সকলের মধ্যে না একই থাকে, অর্থাৎ সেখানে কন্ট্রিবিউশনটা যদি ইকুয়ালি একই না থাকে, অর্থাৎ সেখানে আনইকুয়াল যদি হয়ে যায়, যে যুক্তরাষ্ট্র সেখানে অনেকগুলো ফোর্স দিচ্ছে, ইন্টেলিজেন্স ক্ষমতা তার বেশি, সে সব কিছু ফান্ডিং সেখানে করতেছে, অর্থাৎ যদিও এখানে অনেকগুলো রাষ্ট্র আছে কিন্তু কোনো একটা একক রাষ্ট্রেরও সেখানে কন্ট্রিবিউশনটা অনেক বেশি, সেই ক্ষেত্রে সেখানে কিন্তু আর মাল্টিল্যাটারাল কনসেপ্টটা থাকে না। তো এই ছিল আজকের আলোচনা, হয়তো অনেকটা জটিল করে বলে ফেলেছি। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে বা কোনো কিছু না বুঝতে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।